বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই জানি যে ভালো শিক্ষক ভালো ছাত্র তৈরি করে এবং ভালো ছাত্ররা শুধুমাত্র ভালো দেশ গড়াতে ভূমিকা পালন করে। সেই উদ্দেশ্যে আমি বলবো যে আজকে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেন 96,732টা যে শিক্ষকের পদ খালি ছিল, সেখানে কিন্তু মাত্র 23,932টা আবেদনের বিপরীতে জমা পড়েছে। তাহলে তরুণরা কিন্তু শিক্ষকতা পেশায় আগ্রহী নয়, এবং যতগুলো আগ্রহ দেখা যাচ্ছে সবগুলো কিন্তু 10টা চাকরি তারা আবেদন করার পরে যখন সেখান থেকে তারা রিফিউজ হচ্ছে, তারপরে কিন্তু তারা শিক্ষকতা পেশায় আসছে। তো এর প্রেক্ষাপটেই দেখা গেল যে এই ধরনের প্রেক্ষাপটেই আরেকটা বিষয় আমরা সবসময় বলে থাকি, সেটা হলো এনটিআরসি যখন পরীক্ষা নেয় তখন দেখা যায় যে পরীক্ষা নিতেই প্রিলিমিনারি পরীক্ষা দেয় 18 লক্ষ, সেখান থেকে রিটেন পরীক্ষা দেয় মাত্র অর্ধেক 8 লক্ষের মতো, তারপরে কিন্তু ভাইভা পরীক্ষা দেয়, তারপরে লাস্টে গিয়ে দেখা যাচ্ছে 35,000 মতো বা 30,000 মতো টিচারদেরকে টেকানো হয় স্কুল এবং কলেজ পর্যায়ে। সেখানে একটা বিষয় আমরা খুব বেশি লক্ষ্য করলাম যে তরুণরা কিন্তু এখানে খুব বেশি আগ্রহী না হলেও কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, আর যারা আগ্রহী হচ্ছে তারা কিন্তু সবাই শিক্ষকতা পেশায় আসতে পারছে না। তার জন্য ব্যারিয়ার হলো বর্তমানে যে একটা আইন করেছে সরকার বা এনটিআরসি এর যে অ্যাপিলেট ডিভিশনের একটা যে আইন, সেই আইনের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সবাই এখানে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি, যার কারণে সিংহভাগ বিশেষ করে দেখা যাচ্ছে যে 76,000 পদ এখানে খালি থেকে যাবে। তো এটা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তির বিষয় বা ব্যাপার। আবার যে সকল শিক্ষকরা নিয়োগ বঞ্চিত হয়ে যাচ্ছে বা হয়ে আছে, তাদের কিন্তু বয়স কিন্তু 35+ হয়ে গেছে। কি কি কারণে আমি বলি, সেটা হলো এনটিআরসি যখন আবেদন নেই বা প্রক্রিয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা শুরু করে, তখন কিন্তু প্রিলিমিনারি থেকে রিটেন বা ভাইভা পর্যন্ত 4 বছর সময় লাগায় দেয়, আর এখন কিন্তু সেই 4 বছরের প্রেক্ষাপটে মাত্র 3 বছর এই সনদের মেয়াদ করা হচ্ছে। তো এটা হাস্যকর, খুবই হাস্যকর। এই ধরনের বেড়াজালে আসলে আমাদের মেধাবী শিক্ষকরাই কিন্তু পড়ে গিয়েছে। আর সবচেয়ে ভুক্তভোগী হলো 1 থেকে 12তম বা 1 থেকে 14তম যে সকল শিক্ষকরা নিবন্ধনধারী, তারাই কিন্তু আজকে বিপদের মধ্যে পড়ে গেল। এবং 1 লক্ষের উপরে, আমি বলেছি বারবারও যে 1 লক্ষের উপরে কিন্তু শিক্ষকরা বেকার থেকে গেল। আজকে সরকারের কিন্তু প্রচন্ড ইশতেহারে যেটা ছিল সেটা হলো অবশ্যই ঘরে ঘরে চাকরি, কিন্তু ঘরে ঘরে চাকরির পরিবর্তে দেখা গেল যে ঘরে ঘরে বেকার তৈরি হচ্ছে। কিভাবে? 1 লক্ষের উপরে নিয়োগ বঞ্চিত শিক্ষক আজকে ঘরে ঘরে বসে আছে, তারা চাকরির উদ্দেশ্যে বা চাকরি করবে এই প্রেক্ষাপটে তারা কিন্তু ঢাকা শহরে গিয়ে তারা প্রেস ক্লাবের সামনে, এনটিআরসি এর সামনে এবং শাহবাগে 203 দিনের মতো অনশন করলো, কিন্তু তারা কোনো ফল অর্জন করতে পারলো না। এই সব কিছুর মার পেঁচে আমাদের দেশ কিন্তু আজকে মেধাশূন্য হয়ে যাচ্ছে এক প্রকার। আর বেনজির আহমেদের মতো লোকজন তারা কিন্তু আজকে দেশ ছেড়ে পালাচ্ছে তাদের দুর্নীতির কারণে। সঠিক বা সুশিক্ষায় সুশিক্ষিত ব্যক্তিকে আমাদের ভালো পর্যায়ে বা দেশ যারা রক্ষা করবে সেই রক্ষক হওয়ার পর্যায়ে না যেতে পারার কারণে এই ধরনের সমস্যার মধ্যে আমাদের দেশ আছে। তার একটাই কারণ, আমি আবারও আমার প্রথম বক্তব্যে বলেছিলাম যে মানব সম্পদ উন্নয়ন বা দেশের উন্নয়নের জন্য ভালো ছাত্ররাই ভূমিকা পালন করতে পারে, আর এই ভালো ছাত্রদের তৈরি করতে হলে ভালো শিক্ষক প্রয়োজন। আর এই শিক্ষক যদি জাল সনদধারী হয় তাহলে কিন্তু অবশ্যই দেশের উন্নয়ন কখনোই সম্ভব না, যেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু সবচেয়ে বড় একটা বৈষম্য চলছে শিক্ষা খাতে, সেটা হলো ডিগ্রি টিচাররা কিন্তু বেতন পাচ্ছে না, অনেক শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য চলছে। সম্প্রতি দেখা গেল যে আমরা দেখতে পেলাম যে পেনশন স্কিমের নামে যে দেখেন আজকে বেসরকারি যে শিক্ষকরা বা বিভিন্ন রকমের শিক্ষক মন্ডলীদের উপরে এই স্কিমের যে একটা বোঝা, সেটাও কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন রকমের প্রক্রিয়াগত সমস্যার যেগুলো টেস্ট চলে সরকারের, সেই টেস্টগুলো সাধারণত শিক্ষকদের উপর পরিচালনা করার প্রেক্ষাপটে কিন্তু আজকে দেশে বিভিন্ন রকমের বৈষম্য, শিক্ষা খাতে বৈষম্য তৈরি হচ্ছে। তো আমরা আসলে তরুণদেরকে আমাদের বা মেধাবীদেরকে আমাদের এই শিক্ষকতা পেশায় দেখতে চাই। পাশাপাশি আমরা চাই যে এনটিআরসি এর যে নিয়োগ দুর্নীতিগুলো হয়েছে 1 থেকে 4তম গণবিজ্ঞপ্তির মধ্যে, তার মধ্যে আবেদন করার জন্য তারা টাকা গ্রহণ করেছে, তারা প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রত্যেকটা আবেদনের প্রেক্ষিতে তারা কিন্তু টাকা নিয়েছে, এবং একটা ক্যাসিনো খেলার মতো খেলা তৈরি করেছে, যেখানে হাজার হাজার যে এনটিআরসি এর বিরুদ্ধে হাজার হাজার রিট হয়েছে। আর এই রিটের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সাধারণ ভুক্তভোগী যে সকল শিক্ষক আছে তারা কিন্তু আজকে প্রপারলি শিক্ষক হতে পারছে না, আর শিক্ষক হওয়ার দৌড়ে অনেকেই কিন্তু পিছনে চলে যাচ্ছে। যেমন দেখেন 16তম এবং 17তমদেরকে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়া হলো, তার ফল কি দাঁড়ালো যে 96,732টা যে আসন বা শিক্ষকের যে শূন্যপদ, তার বিপরীতে মাত্র 23,900
সামথিং এখানে কিন্তু 936 জন কিন্তু এখানে মাত্র আবেদন করেছে। তার মানে সিংহভাগ শিক্ষক এখানে পাবে না। আজকে দেখেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, আমি বলেছি বারবার যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শিক্ষক নিয়োগের যে হাহাকার চলছে, এই হাহাকার আসলে কতদিন চলবে আমরা জানি না। আবার দেখেন প্রকৃত শিক্ষকরা যারা মেধাবী, যারা যোগ্য, তারা কিন্তু আজকে বেকার হয়ে বাড়ি বসে আছেন। তারা অনশন করলো, তাদের কোনো ফল আসলো না। আজকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ছাড়া, মানে প্রতিবাদ করা ছাড়া তাদের কিন্তু আর কোনো পথ নেই। অনেকেই কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের সার্টিফিকেট, যেটা শিক্ষকতার সনদ অর্জন করেছে, 18 লক্ষ কম্পিটিটরের মধ্যে একজন শিক্ষক হয়েছে। সেই শিক্ষক হওয়ার পরে সে যখন সনদ অর্জন করেছে, সেই সনদটা তারা বাক্সবন্দি করে রেখে দিয়ে আজকে হয়তো বা কেউ এনজিও চাকরি করছে, আজকে প্রাইভেট জব করছে, আজকে যে সকল জব তারা একেবারে অড জব যেগুলো বলে সেগুলো করে বেড়াচ্ছে। এরকম ধরনের পরিস্থিতিতে কিন্তু আমাদের শিক্ষক মন্ডলীরা আছে। তা আমি বলেছি বারবার যে বাংলাদেশের কিন্তু যে শিক্ষা খাতে বরাদ্দ কিন্তু এখন বর্তমানে প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি, যেটা একসময় 55,000 কোটি টাকা ছিল। সেই সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি চলছে এবং এই দুর্নীতিগুলো আসলে খতিয়ে দেখা দরকার দুদকের, আমার মনে হয়। কারণ এনটিআরসি এর একজন ড্রাইভারেরও কিন্তু কোটি কোটি টাকা হচ্ছে শুধুমাত্র এই নিয়োগ যে দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন সিস্টেম জালিয়াতির মাধ্যমে। আমি আরো কিছু বলেছি, যেখানে শোভা রানীর মতো হিন্দু শিক্ষার্থীকে কিন্তু এখানে প্রিলিমিনারিতে হাদিসের শিক্ষক হিসেবে সিলেক্টেড করা হয়েছে। এই ধরনের সিস্টেমগত ত্রুটি গুলোকে ইরাডিকেট করে আমাদের মনে হয় যে শিক্ষকতা পেশায় যারা আসতে চায় তাদেরকে একটা স্মুথ পথ তৈরি করে দেওয়া উচিত। এই জিনিসটা আমি বারবার বলেছি, বা আমরা যারা এই নিয়োগ বঞ্চিত শিক্ষক আছি অনেকেই 1 থেকে যে 15তম পর্যন্ত অনেক শিক্ষকরা আছে যারা কিন্তু নিয়োগ পাওয়ার যোগ্য ছিল, তাদেরকে প্যানেল করে হলেও নিয়োগ দেওয়া হোক। আর এই নিয়োগ দেওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকেই জানতে চাই যে আসলে নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে। আমি বারবার বলেছি যে আমার নিজের অভিজ্ঞতা থেকে বা অনেক শিক্ষকদের মতামত থেকে দেখতে পেয়েছি যে প্রত্যেকটা স্কুল কলেজে বিভিন্ন রকম সাবজেক্ট, যে সকল সংশ্লিষ্ট সাবজেক্ট আছে, সংশ্লিষ্ট সাবজেক্টের যে শিক্ষক সংকট আছে, এখান থেকে কিন্তু কিছু পদ ক্রিয়েট করে হলেও এই ডিগ্রিতে অনার্সে কিছু সাবজেক্টের রিলিভেন্ট সাবজেক্টের পদ ক্রিয়েট করে হলেও এই শিক্ষকদেরকে নিয়োগের ব্যবস্থা করে নতুন করে শিক্ষা একটা কমিশন, যেখানে শিক্ষক নিয়োগ কমিশন গঠন করা আমার মনে হয় উচিত। তা না হলে এই এনটিআরসি এর বিরুদ্ধে যে পরিমাণে শত শত মামলা হয়েছে, এই প্রতিষ্ঠান আর ঘুরে দাঁড়ানোর কথা নয়। আর দুদককে দুদক যেমন আজকে বিভিন্ন বড় বড় পর্যায়ে দুর্নীতিকে ভাবে খতিয়ে দেখার চেষ্টা করছে, ঠিক শিক্ষা খাতে কেমন দুর্নীতি হচ্ছে এই বিষয়টা খতিয়ে দেখা উচিত বলে আমরা মনে করি। কারণ আমরা সাধারণ যারা ব্যবসায়ী আছি, সাধারণ যারা জনগণ আছে, তারা কিন্তু তারা যে সামান্য কিছু ভুল ত্রুটি করে সেগুলোর জন্য কিন্তু তারা অভিযান করছে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে, ভ্যাট ট্যাক্সের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে ব্যবসায় বাধা সৃষ্টি করছে। কিন্তু এই যে শিক্ষা খাতের বড় বড় দুর্নীতিবাজরা বসে আছে শিক্ষা সেক্টরে, এনটিআরসির মতো জায়গায়, এরা আসলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা কেমন হবে সে সম্পর্কে তারা কিন্তু প্রপারলি অবগত নয়। এরকম ধরনের টিচাররা কিন্তু এখানে বসে আছে যারা কিন্তু আসলে এনটিআরসি সম্পর্কে পরিষ্কার ধারণা নাই যে আসলে কিভাবে টিচারদেরকে নিয়োগ দিতে হবে, কোন শিক্ষককে নিয়োগ দিলে সে চাকরি করবে আর কোন শিক্ষককে নিয়োগ দিলেও সে চাকরি করবে না। এ ধরনের প্রার্থীদেরকে বাছাই করার যে দূরদর্শী চিন্তা ভাবনা, সেগুলো তাদের মধ্যে নেই। আবার একজন ড্রাইভার যখন সুপারিশ করছে যে আমার একজন ক্যান্ডিডেট আছে জাল সনদধারী, তাকে নিয়োগ দিতে হবে, এই ধরনের কিন্তু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যার কারণে ড্রাইভারদের কিন্তু কোটি কোটি টাকা হচ্ছে এই ধরনের দুর্নীতি করে। এই দুর্নীতিবাজদেরকে অবশ্যই দুদকের উচিত সেটা খতিয়ে দেখা, এবং আমাদের দেশ যেন সামনে এগিয়ে যায় আর বড় বড় দুর্নীতিবাজরা তৈরি হতে না পারে, তার জন্য অবশ্যই শিক্ষা নিয়োগে দুর্নীতি কমাতে হবে। এবং এনটিআরসি থেকে নিবন্ধনধারী মেধাবী যে শিক্ষকগুলো 1 লক্ষের উপরে আছে, যারা 203 দিনের মতো অনশন করলো, তাদের মুখ পানে তাকিয়ে, তাদের যে সার্টিফিকেট গুলোর দিকে তাকিয়ে, তাদের সার্টিফিকেটের মেয়াদ যেন কোনোভাবে বয়সের ফ্রেমে বা টাইম ফ্রেমে বেঁধে না রেখে তাদেরকে অবশ্যই নিয়োগ দেওয়া হোক। কারণ যদি বয়সের ফ্রেমে বেঁধে রাখতে হয় তাহলে তো চাকরির বয়স 35 বছর করা হয়েছে, যেখানে কিন্তু করোনাকালীন সময় গিয়েছে। করোনাকালীন সময়ে কিন্তু অনেকেই চাকরি থেকে বঞ্চিত হয়েছে, চাকরিতে অ্যাপ্লাই করতে পারে নাই, টিচার হতে পারে নাই, সেখানে কিন্তু একটা সময় নষ্ট হয়েছে। বাট 25+দেরকে কিন্তু এখন গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আমার কথা হচ্ছে যে করোনাকালীন সময় গিয়েছে এবং এনটিআরসি যে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল সেগুলো কিন্তু বেশিরভাগই দেখা গিয়েছে যে 4 বছরের বেশি সময় ধরে তারা পরীক্ষা নিয়েছে এবং লাস্টে ভাইভা পরীক্ষা দিয়ে তাদেরকে একটা গণবিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘসূত্রিতা ছিল। এই দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু এই শিক্ষকদের যাদের লক্ষ্য ছিল আমরা শিক্ষক হব, তাদের কিন্তু বয়স 35+ হয়ে গেছে। এদেরকে যদি নিয়োগ না দেওয়া যায় তাহলে কিন্তু ঘরে ঘরে বেকার থেকে যাবে। এবং সরকারের যে ইশতেহার ছিল, নির্বাচনী ইশতেহার 2009 সালে ক্ষমতা যাওয়ার আগে কেয়ারটেকার গভর্নমেন্টের যাওয়ার পরপরই, তখন যে 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন সরকার গঠন করেছিল, তখন কিন্তু বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখনই বলেছিলেন যে
ঘরে ঘরে তিনি চাকরি দিবেন, কিন্তু আজকে ঘরে ঘরে কিন্তু বেকার তৈরি হয়ে বসে আছে। এইগুলোকে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি অবশ্যই অবগত আছেন এবং জানেন, এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে ভাবছেন। আমার এই বিষয়টা খুব বেশি মনে হয়। তো যাই হোক, অনেকগুলো ইনফরমেশন এখানে শেয়ার করার চেষ্টা করলাম যেন আমাদের শিক্ষা সেক্টরে শিক্ষকদের হাহাকার না থাকে, দক্ষ এবং যোগ্য সংশ্লিষ্ট সাবজেক্টের উপরে ক্যাপাবল যে সকল শিক্ষক আছে জাতীয় মেধা তালিকায় প্রকৃতপক্ষে যারা আছে তাদের প্রত্যেকের যেন চাকরি নিশ্চিত করা হয়, এবং ঘরে ঘরে বেকার সমস্যাকে দূর করে আমাদেরকে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এই বিষয়টা আবেদন আমি জানাচ্ছি। আরেকটা বিষয় বলবো, বাংলাদেশের মতো প্রেক্ষাপটে দেখেন আজকে বাংলাদেশের মতো জায়গাতেই কিন্তু বেকার সমস্যা প্রকট। আর এই বেকার সমস্যা যখন যেখানে প্রকট, সেখানে আজকে ইন্ডিয়া বা অন্যান্য দেশের জনগোষ্ঠী কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বছরে প্রায় 10,000 কোটি টাকার মতো টাকা বা রেমিটেন্স বা যেটাই বলেন ডলার বাংলাদেশ থেকে তারা কিন্তু পারিশ্রমিক নিয়ে যাচ্ছে। আজকে আমাদের দেশেই কিন্তু আনএমপ্লয়মেন্ট অনেক বেশি। এই দেশেই কিন্তু বিদেশিরা এসে চাকরি করছে, শুধুমাত্র আমাদের দক্ষ এবং যোগ্য শিক্ষকদেরকে, যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে না। এই বিষয়টিকেও কিন্তু খেয়াল করা দরকার। আবার যে দেশে দেখা যাচ্ছে 15 লাখের উপরে রোহিঙ্গা বসে বসে খাচ্ছে সুন্দরভাবে, এবং তাদেরকে সুন্দরভাবে পুনর্বাসন করা হয়েছে, ঠিক সেভাবে মাত্র 1 লক্ষ শিক্ষককে যদি পুনর্বাসন করানো যায় বা তাদেরকে যদি শিক্ষক বিভিন্ন সেক্টরে বিভিন্ন কলেজে তাদেরকে চাকরি দেওয়া যায়, আমার মনে হয় যে অবশ্যই বেকার সমস্যার সমাধান হবে এবং দক্ষ এবং মেধাবী শিক্ষকরাই কিন্তু চাকরি পাবে। কারণ এই যে 1 লক্ষের উপরে নিয়োগ বঞ্চিত শিক্ষক আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে মেধাবী। তারা কিন্তু এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস এবং অনার্স পাস এবং সংশ্লিষ্ট সাবজেক্টের উপর তারা কিন্তু মাস্টার্স কমপ্লিট করে এবং তারা যোগ্য। তারা কোনোভাবেই অটো পাশে পাস নয়। তাদের আপনি প্রত্যেকটা সার্টিফিকেট ধারীকে আজকে যদি আপনি ইন্টারভিউ নেন, দেখবেন যে তারা কত কষ্ট করে এই শিক্ষকতার সনদ অর্জন করেছে। সেখানে কিন্তু মেয়েদের সংখ্যা বেশি, সিংহভাগ মেয়েরাই কিন্তু এই শিক্ষকতা পেশায় আসতে চায়। তারা কিন্তু আজকে বয়সের ফ্রেমে তাদেরকে বেঁধে রাখা হয়েছে, তাদের সার্টিফিকেটকে 3 বছর মেয়াদের মধ্যে বেঁধে ফেলা হচ্ছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র তাদের এই সার্টিফিকেটের বিরুদ্ধে করা হচ্ছে। আমার কাছে কথা হলো, যখন পরীক্ষা নেওয়া হয়েছিল তখন এই ষড়যন্ত্র কেন করা হয়নি? তাদেরকে কেন তখন এক কথাই তাদেরকে গুলি করে কেন মেরে দেওয়া হয়নি? কারণ এখানে নিয়োগ দিতে পারবো না, অথচ তাদের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট সার্টিফিকেট দিব, তাদেরকে প্রিলিমিনারি রিটেন ভাইবা দিয়ে তাদেরকে কিন্তু এই সার্টিফিকেট অর্জন করতে হয়েছে, তারা কিন্তু আজকে চাকরি পায়নি। আমার মনে হয় এই শিক্ষকগুলোর চাকরিটা নিশ্চিত করতে হবে, এবং অবশ্যই এই চাকরি নিশ্চিত হলেই বাংলাদেশ কিন্তু আজকে ভালো ছাত্র পাবে, ভালো শিক্ষক পাবে, ভালো দেশ পাবে এবং মানব সম্পদের উন্নয়ন হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদের দেশের উন্নতি হবে। বেনজির আহমেদের মতো কোনো দুর্নীতিবাদ যেন আমাদের বাংলাদেশে তৈরি না হতে পারে, এই বিষয় নিয়ে আমি সাধারণ মানুষ হিসেবে প্রতিবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, অবশ্যই দোয়া করবেন। যদি ভুল ত্রুটি থাকে আমার তথ্যের মধ্যে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।